হুইচ ইজ ট্রু, পার্টলি ট্রু। কিন্তু কারণ আমাদের মনে রাখতে হবে যে ছাত্র তরুণদের ছাড়াও এই গণ অভ্যুত্থানে নীরবে অংশগ্রহণ করে তখনটা আমরা দেখলাম যে যখন দাবি করা হলো যে নতুন যে সরকার আসবেন, কারণ গঠিত হবে গণ অভ্যুত্থান পরে, এটা পুরনো সেই ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এটাকে গঠিত হবে এবং শপথে না হচ্ছে কিন্তু ওই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। ফলে তখন থেকে আমি বারবারই বলে আসছি যে মূলত যে ঘটনাটা ঘটে গেল এটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবিপ্লব। ফলে সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেল। সাংবিধানিক প্রতিবিপ্লবটা ঘটলো 8 তারিখে, যেখানে শপথ গ্রহণ হলো, এবং এই পর্যন্ত আমরা যেই অবস্থার মধ্যে আছি সেটা হলো কিন্তু সাংবিধানিক প্রতি বিপ্লবী পরিস্থিতির মধ্যে আমরা আছি। বিভিন্ন ছাত্রদের মধ্যে কারো কারোর সাথে আপনার সম্পর্ক আছে বলে জানি, তখন কি আপনি তাদেরকে প্রভাবিত করতে প্রথম থেকে বলছি যে সংবিধানে যখন আপনার শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে যখন আপনি শপথ নিচ্ছেন ইতিমধ্যেই কিন্তু একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে। ফলে আমরা যে প্রত্যাশাটা গণ অভ্যুত্থান থেকে আশা করছিলাম এটা কিন্তু এখান থেকে আমাদের পাওয়ার কোনো সম্ভাবনা তখনই 8 তারিখে কিন্তু এটা শেষ হয়ে গেছে। ফলে এগুলো কিন্তু হিস্টোরিক্যাল রেকর্ড, এটা আমি বলেছি সবসময়। ফলে আমাদের এখন কিন্তু এটা নিয়ে হাউতাস করার কিছু নাই। আমাদের এখন দেখতে হবে যে এই গণ অভ্যুত্থান থেকে যে সম্ভাবনাটুকু ছিল এটা প্রতি বিপ্লবের ফলে এটা কিন্তু নস্যাৎ হয়ে গেছে। এখন আমরা কতটুকু জনগণের অভিপ্রায় রক্ষা করতে পারবো তারই লড়াই চলছে। তো একবার যদি বুঝতে চাই যে নস্যাৎ হলো যে কি করে, আসলে কি কারণে নস্যাৎ হলো, যখন এটা সাংবিধানিক প্রতি বিপ্লব আপনি যেটা বলছেন, সংবিধান ওথ নিয়েই তো তারা এই পরিষদটা গঠন করলো, উপদেষ্টা পরিষদ, এবং সেখানে আপনি বলছেন যে আপনার সাথে যাদের সংযোগ ছিল আপনি তাদেরকে পরামর্শ দিয়েছেন, কিন্তু ঠিক আটকানো গেল না কেন? এই ঘটনাটা ঘটেই কেন? শুনুন, প্রথমত তো রাজনৈতিক ঘটনাটা সমাজের বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে জড়িত। আমরা অনেক সময় মনে করি যে রাজনীতিটা একটা শুধুমাত্র রাজনৈতিক দলের, এটা পুরোটা সত্যি নয়। কারণ সমাজে যে কোনো, ধরুন আজকে যে ফরাসি দেশি বিপ্লবের আগে তো ভোল্তেয়ারকে আসতে হয়েছে, আজকে পাশ্চাত্যে যত রকম গণতান্ত্রিক রূপান্তর হয়েছে সেখানে জন লককে আসতে হয়েছে, কি হেগেলকে আসতে হয়েছে, বড় বড় রাজনৈতিক রাষ্ট্রচিন্তকদের আসতে হয়েছে। আমাদের সমাজে এখনও পর্যন্ত রাজনৈতিক তৎপরতার সঙ্গে বুদ্ধিবৃত্তিক তৎপরতার সম্পর্কটা কিন্তু অস্পষ্ট। এটা আমরা পারিনি, কারণ আমাদের সেই বুদ্ধিবৃত্তিক লড়াইটা আমরা করিনি কখনো। খুব কম দেখবেন যে রাজনৈতিক দলগুলো তো আগে তো বুদ্ধিবৃত্তিক ব্যাপারটাকে তারা কোনো পাত্তা দিত না। আজকে বিএনপির কথা ধরুন, ওখান থেকে কোনো বুদ্ধিবৃত্তিক জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগের মধ্যে কিছুটা ছিল, যে যার কারণে আওয়ামী লীগের একটা দীর্ঘ বাঙালি জাতীয়তাবাদী একটা বয়ান তাদের আছে, সাংস্কৃতিক বয়ান তাদের আছে, তাদের ঐতিহাসিক বয়ান আছে, যে কারণে দীর্ঘকাল তারা কিন্তু এই দেশকে কিন্তু তারা শাসন করতে পেরেছে এবং এটা একটা ফ্যাসিস্ট রূপ পরিগ্রহণ করেছে। ফলে মনে রাখতে হবে যে সমাজে যে ধরনের রাষ্ট্র গঠিত হয় তার সঙ্গে সমাজে বুদ্ধিবৃত্তিক স্তরটার সঙ্গে সম্পর্ক সরাসরি। মানে এই তর্কটা আমাদের সমাজে ছিল কি না, দেখুন উত্থান করে তাহলে জনগণের পক্ষে ফরমান দিয়ে কিন্তু দেশ চালানো যায়। কিন্তু তখন কি বলা হলো, হ্যাঁ সংবিধান ছাড়া কি দেশ চলবে? কারা তুললো? আমাদের রাজনৈতিক দলগুলো চললো। ও একটা সমাজের বড় একটা অংশ যারা এটা সম্পর্কে অস্পষ্ট, তারা বলে আরে আমরা সাংবিধানিক শূন্যতা ছাড়া কি দেশ চলতে পারে কিনা, হচ্ছে ননসেন্স। তখন আমি বারবার বলেছি তারে ইংল্যান্ডে তো কোনো লিখিত সংবিধানই নেই, ওরা কী করে চলে? ইসরায়েলি কোনো সংবিধানই নেই, ওরা কী করে চলে? তাহলে আপনি এই যে কনসেপ্টগুলো, এই বুদ্ধিবৃত্তিক ধ্যান ধারণাগুলো আমাদের সমাজে এত অস্পষ্ট যে তরুণ ছাত্রদের পক্ষে তো সব কিছু সঠিকভাবে পরিচালনা করা কঠিন। তারা তো রাস্তায় রয়েছে, লড়ছে, এবং তাদের মধ্যে তো বিভিন্ন সমাজে বিভিন্ন শ্রেণীর চিন্তাটা প্রভাব পড়ছে। একটা গ্রুপ তো না, আপনি একটা গ্রুপকে বোঝাচ্ছেন তো আরেকটা গ্রুপ বিগড়ে যাচ্ছে। ওদেরকে ম্যানেজ করতে গিয়ে তারা তো নিজেদেরকে একসঙ্গে ধরে রাখতে হচ্ছে। সেইটাই আমি বলবো যে ছাত্রদের চেষ্টাটা অব্যাহত ছিল, ছাত্রদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তারা ব্যর্থ হয়েছে। প্রথম কারণটা হলো আমাদের সমাজে 1 নাম্বার রাজনৈতিক চিন্তা চেতনার বিকাশটা এখন অত্যন্ত পশ্চাৎপদ। ফলে আমরা আইন কাকে বলে, আপনি যে কথাটা বললেন যে ছাত্ররা চেষ্টা করেছে, কিন্তু আসলে সংবিধান শপথ নিয়ে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথা আপনি বললেন। এই বিষয়টা নিয়ে যখন কথা হয় তখন কিন্তু আমরা এরকমটাও শুনি, অনেকে বলেন যে আপনি এই দাবিটা করছেন, আপনার যে কথাটা বক্তব্যটা আপনি রাখছেন সেটা ঠিক আছে, কিন্তু কিছু মনে নেবেন না, আমি আসলে আপনার মন্তব্যটা জানতেই চাই এই বিষয়ে। অনেকেই বলে থাকেন যে আপনার লাইফ পার্টনার, আপনার স্ত্রীও তো এই উপদেষ্টা পরিষদে গেছেন, সেই জায়গায় আপনি কি তাকে পরামর্শ দিয়েছিলেন যে এটা না করে বরং দাবিটা তোলার জন্য? যে খুব ভালো প্রশ্ন, কিন্তু এখানে তো ব্যক্তি নিয়ে তর্ক হচ্ছে না,
আমার স্ত্রীর চেয়ে ডক্টর ইউনূস আমার অনেক প্রিয় মানুষ। আপনাকে স্ত্রীর কথা কেন বলছেন? তিনি তো একটা স্বাধীন একজন মানুষ, তার ব্যক্তি। এবং আমার প্রচুর বন্ধু এই সরকারে আছেন, ঠিক আছে, অনেকে আছেন। সে আমাদেরকে বলুন যে আমাদের আদিলুর রহমান খান আছেন, অনেকে আছেন, পরিচিত আছেন। ইস্যুটা তো ব্যক্তি নিয়ে না, ইস্যুটা হচ্ছে আমাদের সমাজের যে ধারণাটা, কনসেপ্ট, পলিটিক্যাল কনসেপ্টটা কী, সেখানে তো উনি আছেন কি না আছেন ইররেলিভেন্ট তর্ক। ঠিক না? আমি এটাতে বলতে চাই, তাহলে আপনাদের ওই এখনকার যারা ক্ষমতা আছেন তারা কি প্রায় অধিকাংশ আমাদের পরিচিত মানুষ, বাইরের তো কেউ নয়। ফলে এই যারা তর্ক, কিন্তু যারা আছেন তারা সবাই মিলেই যদি এই দাবিটা তুলতো যে আমরা কেন ওথ নেব, আপনি যেটা বলছেন যে বিপ্লব পরবর্তী সময়ে সংবিধানে তো দরকার পড়ে না, একটা ফরমান জারি করেই দেশ পরিচালনা সম্ভব হয়, সেই আওয়াজটা তারা দিতে পারতেন কিনা, সেই জায়গা থেকে প্রশ্নটা। না না, সেটা হচ্ছে যে সেটা শুনুন, আমাদের সমাজে যদি একটা চিন্তা যদি অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন থাকে, অপরিচ্ছন্ন চিন্তার অভিপ্রকাশটা হচ্ছে রাজনীতি এবং রাষ্ট্র। ফলে আপনি এটাকে ব্যক্তির কেন্দ্রিক আলোচনা করে এটাতে আমরা কোনো ফল পাবো না। এবং আমিও তখন, যেহেতু আপনি যেভাবে ইঙ্গিতটা দিচ্ছেন যে আপনার স্ত্রী যখন আছে তখন আপনি এই সমালোচনা কেন করছেন, এটা আমাকে বলে, আমি তো আমার কথাই বলবো, আমি তো এই সরকারের মধ্যে নেই, ঠিক আছে। আমি তো একটা বাংলাদেশে যখন আমি একটা বক্তব্য দিই, আমি তো ব্যক্তি আকারে বক্তব্য দিচ্ছি না, আমি তো সাধারণ জনগণের পক্ষে কথাটা বলছি। ফলে বাংলাদেশের রাজনীতির দুটো এখন জারি আছে, সেই জায়গায় আপনি বলছেন যে গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে বা কথা না বলে, লক্ষ্যে পৌঁছানোর আগেই এই কৃতিত্বটা দাবি করার ক্ষেত্রে আপনি না করছেন। এবং সেখানে আপনি ট্রাম্প যে $29 মিলিয়ন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার জন্য তিনি দিয়েছেন, সেটাকেও আপনি উল্লেখ করেছেন আপনার সম্প্রতি পোস্টে। আপনি একটু ক্লিয়ার করবেন কি আসলে যে ঠিক? আচ্ছা, আমি এখন আপনাকে একটা ইন্টারেস্টিং তর্কে গিয়ে এখানে আসবো। দেখুন, আপনি একটা শব্দ ব্যবহার করছেন, স্টেক হোল্ডার ব্যবহার করছেন না? এই শব্দ কিন্তু এনজিওদের শব্দ। আমাদের সমাজে কিন্তু রাজনৈতিক আলোচনাটা হবে স্টেক হোল্ডার দিয়ে না, হবে শ্রেণী দ্বারা। আমি দেখতে পাচ্ছি আমি কী করে কিন্তু একটা মূলত এমন আমাদের ভাষা ব্যবহারের মধ্য দিয়ে আমরা এমন একটা রাজনীতিকে সামনে আনি যে রাজনীতিটা আসলে কিন্তু গণবিরোধী। মানে আমাদের এই বর্তমান রাজনৈতিক আমাদের যে বয়ানগুলো সমাজে আছে, এই বয়ানের মধ্যে গরিব মানুষের কথা কি আছে, গরিব শ্রেণীগুলোর বক্তব্য কি আছে? এটা তো অভিপ্রায়ের মধ্য দিয়ে যেটা কায়েম হয় এটাকে বলে গণসার্বভৌমত্ব, মানে পপুলার সভারেন্টি। এই গণসার্বভৌমত্বকেই একটা রাষ্ট্রের রূপ দিতে হবে, আমাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ দিতে হবে। সেই রূপ দেবার জন্য আমার একটা গণপরিষদ নির্বাচন দরকার, এবং সেই গণপরিষদ নির্বাচনে জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায় যেন আমি ধারণ করতে পারি, এরকম একটা গঠনতন্ত্র আমার লাগবে। এই হচ্ছে আমার এখনকার লড়াইয়ের মূল ধারা, ঠিক আছে? ওকে, এখানে আচ্ছা, এখানে যখন যদি আমরা এটা না বুঝতে পারি, তখন আমরা এমন সব পরিভাষা ব্যবহার করি যাতে এই লক্ষ্য থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। বিভিন্ন শ্রেণীগুলো তাদের ভাষা নিয়ে আসে, তারা তাদের ভাষা বয়ান তারা হাজির করে, ফলে লড়াইটা ওই ভাষা এবং বয়ানের মধ্য দিয়ে ঘটে। যেমন আপনাকে ধরে দিচ্ছি খুব সহজে, এই যখন প্রশ্ন তুললেন, দেখুন, কথা নেই বার্তা নাই। এই যে আপনি বলছেন এই যে ছাত্রদের কথা বলছেন, তরুণরা আমার তো ঘনিষ্ঠ, এটা নিঃসন্দেহে ঘনিষ্ঠ আমার, কিন্তু তারা কথা নেই বার্তা নাই। ধরুন আজকে এই যে সেকেন্ড রিপাবলিক কথাটা কোথা থেকে এলো, এটা তো আমাদের লেখার মধ্যে নাই, বলেছেন যারা অনেক আগে। কিন্তু বাংলাদেশের এই গণ আন্দোলন, এই গণ অভ্যুত্থান চলার মধ্যে কিন্তু ছিল না, ব্যক্তি আকারে ছিল, তাদের দাবির মধ্যে কখনো ছিল না। নতুন সংবিধানের কথা বলা হয়েছে, ফ্যাসিবাদ বিলোপের কথা বলা হয়েছে, কিন্তু সেকেন্ড রিপাবলিক কায়েম করার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি, এটা কখনো ছিল না। মানে জনগণের অভিপ্রায়কে ব্যক্ত করার জন্য লড়াই হয়েছে। সেটা কি, সেটা নিয়ে আমি তর্ক করতে পারি যে এটা কীরকম, আমার নতুন গঠনতন্ত্র কেমন হবে তার রূপ, এটা নিয়ে তর্ক করতে পারি। তাহলে প্রশ্নটা হচ্ছে, দেখুন, এই যে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি বিভিন্ন শ্রেণীকে। এখন ব্যাখ্যা করে বলছি, এবার আমি ট্রাম্পের প্রশ্নে আসি। ট্রাম্প যখন এই কথাটা বলছেন, আমি একটু শেষে আমার একটু প্রশ্ন আছে, ফলো আপ কোশ্চেন আছে। আপনি যখন গণ অভিপ্রায়ের কথা বলছেন, তো এই গণ অভিপ্রায় যেটা রাজনীতিবিদরা বলেন জনগণ আমাদের পক্ষে আছে, তো এই গণ অভিপ্রায়ের মধ্যেও তো একটা বিভক্তি দেখি। আপনি যখন আমরা একটি রাজনৈতিক দল বলছে যে আমরা একটি দাবি রাখছি, নির্বাচনের দাবি আমরা করছি, বা অন্য যে কোনো দাবিতে তারা যখন সমাবেশ করছে, সেখানে যখন লাখ লাখ মানুষ যাচ্ছে, তখন বলছে যে এই জনগণ তো আমরা যা চাই তার ডাকে এসছে। তো সেইটা তাহলে গণ অভিপ্রায়ের মধ্যেও কোনো বিভেদ আছে কিনা? আমরা কি এক লাইনে পড়তে পারি? বুঝে গেছে প্রশ্নটা আপনার। জনগণ কথাটা কিন্তু আপনাকে, এটা পলিটিক্যাল টার্ম। রাজনৈতিক দল জনগণ কথাটা ব্যবহার করে তার নিজের স্বার্থে। বাংলাদেশে জনগণ 71 সালে জনগণ কারা ছিল? যারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছে, তার পক্ষে ছিল নাকি?
আপনি কি পাকিস্তানিদেরকে জনগণ বলবেন 71 সালে? পাকিস্তানিরা কি জনগণ অন্তর্ভুক্ত ছিল? নিশ্চয়ই না, ছিল না। রাজাকার অন্তর্ভুক্ত ছিল? নিশ্চয়ই না। নিশ্চয়। বা তার মানে জনগণ ইজ ভেরি ডিফাইন্ড, পলিটিক্যালি ডিফাইন্ড টার্ম। তাহলে এই যে নতুন গণ অভ্যুত্থান হলো, তাহলে এখানে জনগণ বলতে ওদেরকেই বোঝায় যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে, এর বাইরে জনগণকে রিপ্রেজেন্ট করে। গণ এবং রাজনৈতিক দল কিন্তু সমর্থক নয়। এ দেখতে পাচ্ছেন আমাদের ইন্টেলেকচুয়াল জগতে কত মারাত্মক রকম বিভ্রান্তি। গণ এবং দল, আমরা কিন্তু জনগণ লড়াই করেছি, রাজনৈতিক দল না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল মানে যারা লুটেরা মাফিয়া শ্রেণীর ইন্টারেস্টকে তারা সার্ভ করে। বাজার ব্যবস্থায় আপনি যখন আজকে ধরুন, আজকে আপনি যে আপনাকে যদি আপনি ধরুন আমি আপনাকে নির্বাচিত করতে চাই, আপনি কি ইচ্ছা করলে পারবেন? আপনি বিএনপির টিকিট পাবেন আপনার 2 কোটি টাকা না থাকলে? আমাকে সিম্পলি কথা উত্তর দেবেন। আপনি কোনো দলের কাছে কমপক্ষে 2 থেকে 5 কোটি, অনেকে বলে আর কি 2 কোটিতে হবে না, এখন 5 কোটি টাকা লাগবে। আপনি 5 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচন করবেন, তো এটা কি জনগণের প্রতিনিধি না এটা লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি? ফলে জনগণ কথাটা অত্যন্ত বিভ্রান্তিকর। আপনাকে বলতে জনগণ বলতে বাংলাদেশে তাদেরকে বোঝায় যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করে, একই সঙ্গে লিবারেল এই যে তথাকথিত বাজার ব্যবস্থা যার মধ্য দিয়ে লুটেরা মাফিয়া শ্রেণী গড়ে উঠেছে, এই বাজার ব্যবস্থা কিন্তু কর্পোরেট বাজার ব্যবস্থা। আচ্ছা, কর্পোরেশনগুলো বিগ কর্পোরেশনগুলো আপনাকে কোম্পানি বিভিন্ন রাজনৈতিক দলকে সাপোর্ট দেয়, টাকা দেয়, তাদের স্বার্থে আপনি রাজনীতি করছেন। ফলে রাজনৈতিক দলগুলো যখন জনগণের দাবি করে, এটা আমাদেরকে পরিষ্কার করতে, ওরা রিপ্রেজেন্ট করে না। আমরা অভিপ্রায়ের কথা চিন্তা করি, গণ অভিপ্রায় যদি চিন্তা করি, একজন কৃষকের অভিপ্রায় তো ছিল যে আমি যেন আমার আলুটা একদম ন্যায্য দামে বিক্রি করতে পারি। একজন শ্রমিকের অভিপ্রায় ছিল যেন আমার চাকরি যেন না যায়, আমি একটু বেতনটা যেন বাড়ে। আবার একজন যে কিনা খুবই ধার্মিক একজন মানুষ, সে হয়তো চিন্তা করেছে আমি ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে, আমার ধর্মভিত্তিক রাজনীতির বিশ্বাস নিয়ে আমি যেন লড়াই করতে পারি বা একদিন কায়েম করতে পারি সেই শাসন। এই যে অভিপ্রায়, এই অভিপ্রায়ের মধ্যে তো আমরা কোনো লিখিত কোনো বন্দোবস্ত নিয়ে আমরা এই অভ্যুত্থানটা হতে দেখি নাই। সেই জায়গায় কিভাবে মীমাংসাটা হবে? খুব ভালো প্রশ্ন। এখন তখন আপনি জনগণের অভিপ্রায় কথাটা বলেন, আমি একটা করে উদাহরণ দিয়ে আপনি যে উদাহরণ দিয়েছেন উদাহরণ ধরে ধরে করবো। কৃষক তো তার ভাষায় কথাটা বলবে, তার স্বার্থের জায়গায়, ঠিক আছে? এখন কৃষক যখন বলে সে তার পণ্যের ন্যায্য মূল্য সে পাচ্ছে না, এই অভিপ্রায়ের মধ্যকে আপনি ট্রান্সলেট করবেন গঠনতান্ত্রিক ভাষায়, যে বাংলাদেশের এই পুরো কৃষি ব্যবস্থাটা কেমন, তার কি নীতি আপনি আছে, এবং কৃষিকে আপনি কি করে ডিস্ট্রয় করে শুধুমাত্র আপনি শিল্পক্ষেত্রকে আপনি বিকশিত করছেন। কারণ কৃষকের সাথে তো আপনি দেখছেন না, খেতে চাও, হ্যাঁ খুব পছন্দ করি, তুমি তেঁতুল আচার খেতে চাও, আমি খুব পছন্দ করি। তারা এই যে তুমি বড়ই আচার খেতে চাও, তেঁতুল আচার খেতে, এবার আমাকে বলো তোমার এলাকায় একটা বড়ই গাছ আছে কিনা, একটা তেঁতুল গাছ আছে কিনা? তো তারা সকলে বাচ্চারা বেশি বলছেন আমাদের এই এলাকাতে কোনো তেঁতুল গাছও নেই, বড়ই গাছও নেই। তাহলে এটাকে আমি ট্রান্সলেট কি করে করবেন? তাহলে রাষ্ট্রের উচিত হবে প্রাণ, প্রকৃতি এবং এই ধরনের এই কি বলে বন রক্ষা করা। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি আপনার কথা হতেই হবে ডায়ালগস, we need to have dialogues, একদম এবং জনগণের সঙ্গে কথা বলতেই হবে। মানে নতুন গঠনতন্ত্রের প্রণয়ন মানে আপনাকে উচিত ছিল ডক্টর ইউনূসের যে ইভেন গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কথা বলা, জনগণকে বলা, এই যে গণঅভ্যুত্থান তুমি করেছো, এখন তুমি কিছু আমাকে বলো। এইটা তো হয়নি, আপনি উপর থেকে কত কমিশন বসিয়ে দিয়েছেন। এটাকে তার মানে দেখা গেল যে আমাদের সমাজের মধ্যে চিন্তার মারাত্মক রকম দৈন্যতা রয়েছে। এই চিন্তার দৈন্যতাটা রিফ্লেক্ট করছে আপনার এই তথাকথিত এখনকার যে আপনার তত্ত্বাবধায়ক একেবারে সেনা সমর্থিত, আমি এটাকে বলি সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। আচ্ছা, ফিরে আসবো আমাদের আলোচনায়। আপনি ট্রাম্পের $29 বিলিয়ন নিয়ে তিনি যে মন্তব্য করেছেন এ বিষয়ে আপনি বলবেন, আমরা বিরতির পর। দেখুন, এই কথাগুলো তো যখন গণ অভ্যুত্থান চলছে তখন আমরা বলিনি। কেন বলিনি? শুনুন, প্রথম হচ্ছে গণ অভ্যুত্থানের নিজস্ব একটা প্রক্রিয়া আছে। যে কোনো গণ অভ্যুত্থান কিংবা ইভেন বৈপ্লবিক যে রূপান্তরটা মানুষকেও বদলে দেয়। ফলে এটা এমন নয় যে আপনি কেউ টাকা দিলে আপনার মনকে সে কিনে নিতে পারে। ফলে গণ অভ্যুত্থানের নিজস্ব একটা প্রক্রিয়া আছে। এখন আমরা দেখলাম যে এই যে পুরো জুলাই মাসে এবং বিশেষত 5 তারিখের পরে বা 3 তারিখ থেকে, মূলত তার আগে থেকে, যে বিভিন্ন সেফ হাউসে যারা ছিল, ছাত্ররা যারা ছিল, সেখানে এম্বাসির একটা রোল ছিল, যেটা দাবিদাররা যখন এসে গিয়েছে তাদেরকে এক্সপোজ করার জন্য আমাকে বলতে হচ্ছে যে মূলত এই ট্রাম্পের যে এতটা টাকা খরচ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলেই এই শেখ হাসিনার আমলে
এই টাকাটা তারা খরচ করেছিল এই এই সরকারকে আপনার উৎখাত করার জন্য কিংবা পরিবর্তন করার জন্য। ফলে আমাদের সেই রাজনৈতিক বাস্তবতাকে ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতা। তাহলে আপনি কি বলতে চান যে এই গণঅভ্যুত্থানের উপরে ইঙ্গো মার্কিন অক্ষশক্তির একটা বিশাল প্রভাব আছে? সকলের প্রভাব আছে, বাংলাদেশের জনগণের যেমন প্রভাব আছে, ইন্দো মার্কিন অক্ষশক্তির প্রভাব আছে। ভারতকারই বলেছেন গণঅভ্যুত্থানের পরপরই যে এটা একটা রেজিম চেঞ্জ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলেননি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে রেজিম চেঞ্জ করায়, সরকার বদল ঘটায়, এটা তিনি কিন্তু প্রথম থেকে তিনি বলে আসছেন। ফলে আপনি বলবেন না যে কেউ বলেন, এটা ট্রু না। আপনি আমাকে বলতে পারেন যে আপনি এটা কেন বলেন, আমি বলেছি, আমি জেরেমি স্যাক্স এটা বলেছেন কারণ তার এই বক্তব্যের একটা সীমাবদ্ধতা আছে। তিনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে ইচ্ছাটা ব্যক্ত হয়েছে এটাকে তিনি উপেক্ষা করেছেন, এটা হলো সমালোচনার জায়গা। ঠিক তেমনি আপনি বিজয় প্রসাদ, আরেকজন বামপন্থী ভারতের, তিনি কিন্তু বলেছেন এটা কিন্তু আসলে রেজিম চেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে, আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে এই রেজিম চেঞ্জগুলো ঘটায়। আর আমি যদি ভারতের যদি ভূমিকার দিকে আপনি খেয়াল করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া স্থিতি আমরা দেখি না। ফলে এই যে রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে যেটা শ্রেণীগত বিশ্লেষণ দরকার, এই শ্রেণীগত বিশ্লেষণ আমরা তাদের কাছ থেকে পাইনি। ফলে আমি একা মানুষ লড়ে যাচ্ছি, আমি বলতে পারেন সেটা। আপনি তো বাম মার্ক্সবাদী রাজনীতি আপনিও করেছেন, আপনার সাথে আপনিও বাম, হ্যাঁ এখনো আপনি করেন, সে প্রসঙ্গে পরে আসবো। এবং বাম রাজনীতি যারা করছে তাদের সাথে তো আপনি একসাথে কাজ করেছেন এক সময়, আপনি সেক্ষেত্রে প্রভাবিত করতে পারলেন না কেন? আমি তো প্রভাবিত না করলে গণঅভ্যুত্থান হলো কি করে? না, কিন্তু বাম রাজনীতিবিদদের যাদের কথা আপনি বলছেন তাদের, অথবা আমি আপনার কাছ থেকে শিখব। বামপন্থী রাজনীতিবিদ যারা একসময় আপনাদের সাথে ছিল আর কি, তাদের সাথে আপনার দূরত্বটা কেন হলো? বা হলো প্রথমত সাংস্কৃতিক প্রশ্নে। ওয়ার অন টেরর যখন শুরু হলো তখন তারা আগাগোড়া ওয়ার অন টেররে এটাকে তারা অ্যান্টি ইসলামিক, একটা ইসলাম বিদ্বেষী রাজনীতির দিকে তারা চলে গেলেন। মানে বামপন্থী হওয়ার মানেটা সহজ মানে হলো একটা গণ রাজনৈতিক ধারা অনুসরণ করা, জনগণের পক্ষে থাকা। তাহলে জনগণের যে ধর্ম, সেই যে ধর্মটাকে সে অনুসরণ করে, তার যে কালচারাল, তার যে স্মৃতি, তার যে ট্রেডিশন, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু কোনো রাজনীতি আপনি করতে পারবেন না। ফলে জনগণের রাজনীতিকে আপনি যেমন বিরোধিতা করেছেন এবং আপনি তাদেরকে সন্ত্রাসী বলে, তাদেরকে আপনি সবসময় দোষী করে আপনি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের সহযোগী হয়েছেন। এখানে তাদের সঙ্গে আমার পার্থক্য হয়েছে। ফলে আমরা যেই কারণে যেখানে গিয়ে তারা এটা করলে, যদি তার বাইরে গিয়ে তারা গ্লোবাল ক্যাপিটালিজমের ফাংশন কি করে করছে, বাংলাদেশের মতো দেশে যে রাষ্ট্র আসলে অত্যন্ত একটা ঠুনকো জিনিস, এটা যে পুঁজিরই একমাত্র কি বলে হাতিয়ার মাত্র, আমরা যেটাকে বলি পুঁজির আত্মস্ফীতি এবং তার পুঁজি ভবন একটা প্রক্রিয়ার হাতিয়ার মাত্র হয়ে আছে। ফলে জনগণকে নতুন করে পলিটিক্যালি অর্গানাইজ করতে হবে, নতুন পলিটিক্যাল কমিউনিটি তৈরি করতে হবে। এই ইস্যুগুলোতে তাদের কাছে তো তারা তো গ্রহণ করেননি, এটা গ্রহণ না করার কারণে পার্থক্যটা তৈরি। আমি যদি একটু মানে বোঝার জন্য আমি যদি জিজ্ঞেস করি আর কি, আমরা যেটা বলছি, আপনি যে কথাটা বলছেন, আপনি নিজেও লিখেছেন ওয়ার অন টেররের প্রশ্নে আপনি যাদেরকে আফগানিস্তানে বা ইরাকে যেভাবে আপনার মুসলিম বা ইসলামিক রাজনীতি করলেই তাদেরকে টেররিস্ট আখ্যা দিয়ে নিধন করার যে ষড়যন্ত্র, সেটার বিরুদ্ধে আপনি লিখেছেন, আপনার মোকাবেলা বইয়ে আপনি ডিটেইল লিখেছেন এই বিষয়ে, আপনার লড়াইটা এই জায়গায়। কিন্তু আপনি যেটা বলছেন যে বামপন্থী রাজনীতিবিদদের কথা বলছেন যে তারা এই জায়গায় তাদের রাজনীতি, তাদের ওয়ার অন টেররের পক্ষে রাজনীতি তারা করেছে, কিন্তু আমরা দেখেছি যে আবার তারা যখন কিনা একজন ধর্মভিত্তিক রাজনীতি করার পর তাকে টর্চার করা হয়েছে, তাদের আমরা দেখেছি প্রতিবাদ করতে খুব কম দেখেছেন আপনি। ইস্যুটা কিন্তু সেটা না, আমি বলি আপনাকে। প্রথমত যদি আপনি মার্ক্স মোকাবেলা বই কথা উল্লেখ করেছেন, মোকাবেলাতে আমি দেখিয়েছি যে আস্তিকতা নাস্তিকতার তর্ক কার্ল মার্ক্সে নাই। তার মানে তারা কার্ল মার্ক্স মনোযোগ দিয়ে পড়েনি। দ্বিতীয়ত মার্ক্স যেটা বলছেন যে ধর্মের যে জগৎটা, এটা আমরা অতিক্রম করতে পারি যদি আমরা ধর্মের ক্রিটিক করতে পারি। ক্রিটিক বলতে মার্ক্স বুঝিয়েছেন, আপনি যেমন বাদাম খান, বাদামের মধ্যে একটা শাঁস থাকে, থাকে না? শাঁসটা খেতে হলে আপনাকে বাইরের খোসাটা ভেঙে ফেলতে হয়। ঠিক ধর্মতত্ত্ব বা ধর্ম ঠিক তেমনি, ধর্মের মধ্যে একটা সত্যের শ্বাস থাকে, ধর্মের মধ্যে একটা উপলব্ধির শ্বাস থাকে, এবং সেটা কিন্তু অত্যন্ত রেভলিউশনারি হতে পারে। তাহলে ইসলামের যে বাইরের তার যে ধর্মতাত্ত্বিক আবরণ, তার মধ্যে তার যে রেডিক্যাল রেভলিউশনারি প্রো পিপল তার যে ব্যাপারটা রয়েছে, এটা তো